ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে আপনি এক বিশাল খাঁচার ভিতরে বন্দি, আর খাঁচার বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ভয়ানক সত্তা যাদের একমাত্র উদ্দেশ্যই হলো মানব জাতিকে ধ্বংস করা। 5 বছর আগে যে দুঃস্বপ্ন শুরু হয়েছিল, আজ যেন সেই বিপদ আবার ফিরে এসেছে। দেয়াল ভেঙে চুরমার, চারিদিকে মানুষের হাহাকার, আর এরই মাঝে দাঁড়িয়ে একদল তরুণ যোদ্ধা যারা আজ হয়তো তাদের জীবনের শেষ লড়াইটা লড়তে চলেছে। আজকে এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু অবিশ্বাস্য মোড় এবং এক চরম আত্মত্যাগ যা আপনার গায়ে লোম খাড়া করে দেবে। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের এই রোমহর্ষক কাহিনীর গভীরে। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় অতীতের কিছু স্মৃতিতে। বছরটি ছিল 845, যখন হঠাৎ করেই বিশাল এক দানবীয় শক্তির আক্রমণে প্রাচীর ভেঙে পড়ে এবং মানুষের শান্তিময় জীবনে বিপর্যয় নেমে আসে। সেই সময় মানবজাতি তাদের প্রায় 20% জনসংখ্যা এবং বিশাল এক ভূখণ্ড হারিয়ে এক প্রকার নিরুপায় হয়ে ওয়ার্ল্ড রোজ নামক দ্বিতীয় প্রাচীরের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর 5 বছর কেটে গেছে এবং এখন বর্তমান সময়টি হলো 850 সাল। আমাদের প্রধান চরিত্র এরেন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিশোধের আগুন নিয়ে এতদিন ধরে অপেক্ষা করছিল। অবশেষে তার সেই প্রতীক্ষার অবসান ঘটে যখন সেই বিশাল দানবটি আবার তাদের সামনে এসে উপস্থিত হয়। এরেন নিজের সমস্ত ভয়কে দূরে সরিয়ে সেই শক্তির মুখোমুখি দাঁড়ায়। এপিসোডের এই অংশে ট্রোস ডিস্ট্রিক্টের এক মহা লড়াইয়ের সূচনা হয়। এডেন লক্ষ্য করে এই টাইটানটির মূল উদ্দেশ্য ছিল প্রাচীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভেঙে দেওয়া। এর থেকে সে বুঝতে পারে এই দানবগুলো কেবল সাধারণ কোনো জীব নয়, বরং এদের পেছনে কোনো সুনির্দিষ্ট বুদ্ধি বা পরিকল্পনা কাজ করছে। এডেন ভাবে টাইটানটি একাই তাদের প্রধান ফটক এবং প্রতিরক্ষাকে ধ্বংস করতে পারে, তাই এটিকে এখনই শেষ করে দেওয়া উচিত। সে তার বিশেষ গিয়ার ব্যবহার করে অভ্যস্ত। সে তার বিশেষ গিয়ারটি ব্যবহার করে অত্যন্ত দ্রুত গতিতে টাইটানটির দিকে এগিয়ে যায় এবং নিজের সেরা কৌশল দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু এরেনের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সেই বিশাল দানবটি হঠাৎ করেই কুয়াশার মতো মিলিয়ে যায়। এরেন বাতাসে একা দাঁড়িয়ে বুঝতে পারে না যে কিভাবে এত বড় একটা সত্তা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ঠিক 5 বছর আগেও একই ঘটনা ঘটেছিল, যা মানব জাতিকে আবার চরম রহস্যের মধ্যে ফেলে দেয়। এরেন যখন তার বাকি বন্ধুদের কাছে ফিরে আসে তখন সে নিজের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় যে সে অত্যন্ত সাহসের সাথে লড়াই করেছে। তবে আসল সমস্যা হলো প্রধান ফটকে এখন একটি বড় গর্ত তৈরি হয়েছে এবং সময় মতো সেটি বন্ধ করতে না পারলে বড় বিপদ নেমে আসবে। ঠিক তখনই সেখানে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত হন এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। তারা এরেন এবং তার দলকে অবিলম্বে মূল কার্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং সেখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেন। সমস্ত ক্যাডেটরা এখন এক অজানা আশঙ্কায় যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যায়। শহরের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই তখন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করে। সৈন্যরা সাধারণ মানুষকে শান্ত রাখার চেষ্টা করছে এবং কম জিনিসপত্র নিয়ে দ্রুত অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করছে, কারণ সবাই জানে এই প্রাচীর ভেঙে গেলে অতীতের সেই ভয়াবহ দিন আবার ফিরে আসবে। নতুন প্রশিক্ষণ প্রাপ্ত সমস্ত তরুণ যোদ্ধারা যারা মাত্র কিছুদিন আগেই তাদের কঠিন প্রশিক্ষণ শেষ করেছিল, তারা আজ বাস্তব যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাদের কমান্ডার তাদের মনে করিয়ে দেন যে আজ তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য, মানবজাতির ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। তরুণ যোদ্ধাদের চোখে তখন ভয়ের পাশাপাশি এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়। আর্মিন, যে দলের অন্যতম বুদ্ধিমান সদস্য, সে পরিস্থিতির গভীরতা বিশ্লেষণ করতে শুরু করে। সে বুঝতে পারে যে প্রাচীরের যে বিশাল ক্ষতি হয়েছে তা সহজে মেরামত করা সম্ভব নয়। এমনকি কাছাকাছি থাকা একটি বড় পাথর ব্যবহার করেও পথ বন্ধ করা যাচ্ছে না। যদি এভাবে চলতে থাকে তবে মানবজাতিকে তাদের এই শেষ আশ্রয়স্থলও হারাতে হবে। আর্মিনের মনে এক চরম হতাশা কাজ করতে শুরু করে। সে ভাবতে থাকে যে এই দানবীয় শক্তির সামনে মানুষ হয়তো সত্যিই খুব দুর্বল এবং একসময় হয়তো পৃথিবী থেকে মানবজাতির নামই মুছে যাবে। তার এই ভেঙে পড়া অবস্থা দেখে এরেন তাকে শক্ত করে ধরে এবং আশ্বস্ত করে যে এবার তারা আর সহজে হার মানবে না। দৃশ্যপটে এবার পরিবর্তন আসে এবং আমাদের নিয়ে যাওয়া হয় এক বিলাসবহুল প্রাসাদে,
যেখানে লর্ড বাল্টো এবং কমান্ডার পিক্সিক্স নামের একজন প্রবীণ ও চতুর উচ্চপদস্থ কর্মকর্তা দাবা খেলছিলেন। বাইরে এই চরম সংকটের মাঝেও উচ্চবিত্ত সমাজ কিভাবে নিজেদের আনন্দ বিনোদনে মগ্ন থাকে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। লর্ড বাল্টো কমান্ডার পিক্সিকে ব্যঙ্গ করে বলেন যে তিনি যদি দাবার বোর্ডে সাধারণ চালগুলোই ঠিক না বুঝতে পারেন তবে বাইরের আসল যুদ্ধক্ষেত্রে দানবদের বিরুদ্ধে কিভাবে কৌশল সাজাবেন। কমান্ডার পিক্সিস অত্যন্ত শান্তভাবে তার কথা শুনছিলেন, যেন তিনি কোনো গভীর চিন্তায় মগ্ন। ঠিক তখনই একজন বার্তাবাহক হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে এবং জানায় যে ট্রোস্ট ডিস্ট্রিক্টের দেয়ালে পুনরায় আক্রমণ হয়েছে এবং প্রধান ফটকটি পুরোপুরি ভেঙে গেছে। এই খবর শুনে ঘরের ভেতরের শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে এক চরম উত্তেজনার রূপ নেয়। লর্ড বাল্টো নিজের সুরক্ষার কথা ভেবে অত্যন্ত ভীত হয়ে পড়েন। তিনি কমান্ডার পিক্সিকে অনুরোধ করেন যেন তিনি তার সমস্ত সৈন্য নিয়ে লর্ডের ব্যক্তিগত সম্পত্তি ও প্রাসাদ রক্ষা করেন। লর্ডের এই স্বার্থপর আচরণ দেখে বোঝা যায় যে সাধারণ মানুষের জীবনের চেয়ে তার কাছে নিজের বিলাসবহুল জীবনই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কমান্ডার পিক্সিস একজন প্রকৃত দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতা। তিনি লর্ডের এই অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তার সৈন্যরা এই মুহূর্তে সীমান্তে সাধারণ মানুষের জীবন বাঁচাতে যুদ্ধ করছে, তাই তাদের ফেলে রেখে নিজের স্বার্থ দেখার কোনো প্রশ্নই ওঠে না। তিনি অবিলম্বে যুদ্ধের ময়দানের দিকে রওনা হন। যুদ্ধের মূল ময়দানে এখন সমস্ত নতুন ক্যাডেটদের বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ সৈন্যদের রসদ সরবরাহ করা, বার্তা আদান প্রদান করা এবং সম্মুখ সমরে সহায়তা করা। পরিস্থিতি এতটাই বেগতিক যে অগ্রবর্তী দল ইতিমধ্যেই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং প্রতিপক্ষরা শহরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। সেনা কর্মকর্তারা সাফ জানিয়ে দেন যে যতক্ষণ না পর্যন্ত শহরের শেষ সাধারণ নাগরিকটি নিরাপদ স্থানে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক সৈন্যকে নিজেদের জীবন বাজি রেখে এই প্রাচীর রক্ষা করতে হবে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কাপুরুষতার শাস্তি এখানে অত্যন্ত কঠোর। ক্যাডেটদের মধ্যে অন্যতম অহংকারী এবং বাস্তববাদী চরিত্র জন এবং এই পরিস্থিতি দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে ভেবেছিল পরের দিনই সে নিরাপদ অভ্যন্তরীণ পুলিশ বাহিনীতে যোগ দেবে, যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আজই জীবনের সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধে নামতে হচ্ছে। জন তার ক্ষোভ প্রকাশ করে এরিনের উপর। সে বুঝতে পারে না যে এরিন কিভাবে এত শান্ত রয়েছে, যেখানে প্রতি মুহূর্তে প্রাণ হারানোর ভয় কাজ করছে। জন মনে করে তারা বিগত 3 বছর ধরে যে কঠিন প্রশিক্ষণ নিয়েছে তা হয়তো আজ এক নিমেষেই শেষ হয়ে যাবে। তার এই ক্ষোভ আসলে তার ভেতরের চরম ভয়ের এক বহিঃপ্রকাশ। এরিন জনের কলার চেপে ধরে তাকে মনে করিয়ে দেয় যে তারা বিগত 3 বছর ধরে এই বিশাল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকার লড়াই শিখেছে। তাদের অনেক সহযোদ্ধা ঝরে গেছে, অনেকে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু তারা আজও টিকে আছে। তাই আজকেও বেঁচে থাকার জন্য তাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। এরেনের কথা শুনে জনের মনে নতুন করে বাঁচার আশা জাগে। এদিকে মিকাসা, যার পুরো পৃথিবী জুড়ে রয়েছে শুধু এরেন, সে এরেনের কাছে আসে। মিকাসা অত্যন্ত চিন্তিত, কারণ তারা দুজনে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়েছে। মিকাসা এরেনকে বলে যে যুদ্ধক্ষেত্রে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় তবে সে নিজের দায়িত্ব ছেড়ে এরেনকে রক্ষা করতে চলে আসবে। ঠিক তখনই একজন প্রবীণ কর্মকর্তা এসে মিকাসাকে জানান যে তার অসাধারণ দক্ষতার কারণে তাকে পেছনের বিশেষ সুরক্ষা বাহিনীতে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। মিকাসা সেখানে যেতে আপত্তি জানালেও পরিস্থিতি বিবেচনা করে তাকে সেই আদেশ মানতেই হয়। এরেন মিকাসার এই অতিরিক্ত সুরক্ষামূলক আচরণে কিছুটা বিরক্ত হয় এবং তাকে বলে যে মানবজাতি যখন ধ্বংসের মুখে তখন শুধু একজনের কথা ভাবা চরম স্বার্থপরতা। সে মিকাসাকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বলে। মিকাসা নিরুপায় হয়ে এরেনের কাছ থেকে বিদায় নেয় এবং কেবল একটি অনুরোধ করে যেন এরেন কোনোভাবেই নিজের জীবন বিপন্ন না করে। এরেন মিকাসাকে আশ্বস্ত করে যে সে এত সহজে হার মানবে না, কারণ তার একটি বড় স্বপ্ন রয়েছে। সেই প্রাচীরের ভেতরের বন্দি জীবন থেকে মুক্ত হয়ে বাইরের সেই বিশাল ও অজানা পৃথিবীকে নিজের চোখে দেখতে চায়। এই স্বপ্নই তাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি যোগায়। এপিসোডের এই অংশে আমাদের এই রহস্যময় দানবদের কিছু শারীরিক গঠন এবং তাদের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পুরানো নথিপত্র অনুযায়ী এই টাইটানদের উৎপত্তির কোনো সঠিক ইতিহাস জানা যায় না। তারা মানুষের মতো চিন্তা করতে পারে না এবং তাদের সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন করাও আজ পর্যন্ত সম্ভব হয়নি। এই সত্তাগুলোর শরীরের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে এবং আশ্চর্যজনক বিষয় হলো মানুষের প্রতি এদের একমাত্র আকর্ষণ। তারা দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে কোনো খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে, যার অর্থ হলো তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং কেবল এক অদ্ভুত প্রবৃত্তির কারণে মানুষের ক্ষতি করে থাকে। মানব জাতির কাছে এদের সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এদের সহজে পরাস্ত করা যায় না। সাধারণ কামান বা আধুনিক অস্ত্র এদের ওপর কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারে না। এদের শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা অত্যন্ত দ্রুত গতিতে আবার আগের অবস্থায় ফিরে আসে, যা এদের এক প্রকার অমরত্ব দান করে। তবে প্রশিক্ষক ক্যাডেটদের জানান যে এদের সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার একটিমাত্র উপায় রয়েছে। যদি এদের ঘাড়ের পিছনের একটি সুনির্দিষ্ট স্থানে গভীর আঘাত করা যায়, তবে এরা আর নিজেদের পুনর্গঠন করতে পারে না এবং চিরতরে বিলীন হয়ে যায়। এই কাজের জন্যই যোদ্ধাদের বিশেষ ধরনের সরঞ্জাম ব্যবহার করতে হয়। এই গুরুত্বপূর্ণ তথ্য জানার পর এরেন এবং তার দলের সদস্যরা নতুন করে উদ্দীপনা পায়। এরেন ভাবে যদি তারা এই যুদ্ধে সফল হতে পারে তবে তারা খুব দ্রুত নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং স্কাউট রেজিমেন্টে যোগ দিয়ে বাইরের দুনিয়া দেখার স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের সহযোদ্ধা থমাসও এই আলোচনায় যোগ দেয় এবং এক প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় যে এই লড়াইয়ে কে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। এরেন এবং তার 34 নম্বর দল অত্যন্ত সাহসের সাথে সামনের সারির সৈন্যদলের সাহায্য করার জন্য যুদ্ধক্ষেত্রের মূল কেন্দ্রের দিকে এগিয়ে যায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর তাদের সমস্ত পরিকল্পনা ও আশা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। তারা দেখতে পায় যে অগ্রবর্তী দলের সৈন্যরা ইতিমধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং চারিদিকে কেবল বিশৃঙ্খলা আর বিপর্যয়। শহরের প্রতিটি কোণায় এখন সেই বিশাল আকৃতির টাইটানগুলো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই একটি অদ্ভুত প্রাকৃতিক টাইটান অত্যন্ত দ্রুত গতিতে এসে তাদের দলের সদস্য থমাসকে কবজা করে নেয় এবং চোখের পলকে তাকে গ্রাস করে। এই ভয়াবহ দৃশ্য দেখে এরেন এবং তার বাকি বন্ধুরা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে নিজের বন্ধুকে হারিয়ে এরেন নিজের রাগ ও ক্ষোভ ধরে রাখতে পারে না। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এরেন একা একা সেই টাইটানটির দিকে ছুটে যায়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে বাতাসে উঠতে শুরু করে, কিন্তু তার এই অতিরিক্ত আবেগ ও অসতর্কতার কারণে অন্য একটি টাইটান তাকে লক্ষ্য করে এবং মাঝ আকাশেই তার উপর এক বিশাল আঘাত হানে, যার ফলে এরেন নিচে পড়ে যায়। আর্মিন এই পুরো দৃশ্যটি নিজের চোখের সামনে ঘটতে দেখে। তার শরীর ভয়ের চোটে পুরোপুরি অবশ হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার সেরা বন্ধু এরেন এভাবে পরাজিত হতে পারে। আর্মিনের এই মানসিক ট্রমা এবং নিজের অক্ষমতার দৃশ্যটি অত্যন্ত আবেগঘন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কঠিন পরিস্থিতির মাঝেই আর্মিনের মনে পড়ে যায় তাদের ছোটবেলার এক সুন্দর স্মৃতির কথা, যখন তারা দুজন একসাথে বসে এক নিষিদ্ধ বই পড়ছিল, যে বইটিতে লেখা ছিল এই প্রাচীরের বাইরে এক বিশাল জলরাশি আছে যাকে সমুদ্র বলা হয়, যেখানে রয়েছে জ্বলন্ত জলপ্রপাত, বরফের জমি আর মাইলের পর মাইল বিস্তৃত বালিয়াড়ি। স্মৃতির দুনিয়া থেকে বাস্তবে ফিরে এসে আমরা দেখতে পাই এরেন তখনও পুরোপুরি শেষ হয়নি। সে ভীষণভাবে আহত হওয়া সত্ত্বেও কেবল আর্মিনের সাথে দেখা সেই স্বপ্নের কথা মনে করে নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে দাঁড়ানোর চেষ্টা করে। সে নিজেকে বলে যে বাইরের দুনিয়া না দেখে সে কিছুতেই শেষ হতে পারে না। আর্মিন যখন আরেকটি টাইটানের কবলে পড়ে প্রায় প্রাণ হারানোর মুখে দাঁড়িয়েছিল, ঠিক তখন এরেন এক অলৌকিক সাহসিকতার পরিচয় দেয়। সে নিজের ভাঙা শরীর নিয়ে এগিয়ে আসে এবং আর্মিনকে টেনে সেই বিপদ থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত এরেন নিজে সেই স্থান থেকে সময় মতো বের হতে পারে না এবং দানবটির ভেতরে আটকা পড়ে যায়। এপিসোডের একদম শেষ দৃশ্যে দেখা যায় মিকাসাকে, যে অন্য এক প্রান্তে একা দাঁড়িয়ে রয়েছে। আকাশে হঠাৎ করেই মেঘ জমে ওঠে এবং বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির প্রতিটি ফোঁটা মিকাসাকে তার অতীতের এক অন্ধকার এবং ভয়াবহ দিনের কথা মনে করিয়ে দেয়, যা দর্শককে পরবর্তী এপিসোডের এক বড় রহস্যের দিকে ইঙ্গিত করে। এখানে এই এপিসোডের সমাপ্তি ঘটে চোখের সামনে নিজের সেরা বন্ধুকে হারিয়ে যাওয়া দেখে, আর শেষ মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে সেই বন্ধুকে বাঁচানো এরেনা যা করে দেখালো তা হয়তো অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা
এবং আবেগঘন একটি মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু গল্প কি এখানেই শেষ? মিকাসার সেই অন্ধকার অতীত আসলে কি ছিল? আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির পর ট্রোস্ট ডিস্ট্রিক্টের ভাগ্য কোন দিকে মোড় নেবে? এই সব কিছুর উত্তর মিলবে ঠিক পরের এপিসোডে। আজকের এই পর্বের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি গায়ে কাটা দিয়েছে তার নিচে অবশ্যই লিখে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ধামাকা পর্বের ব্যাখ্যা নিয়ে।